আমেরিকার যিনি রাষ্ট্রদূত ছিলেন ডেমোক্র্যাটদের সময়, সেই পিটার হাস, তিনি নাকি এসে পৌঁছাচ্ছেন ঢাকায়। তার একটা কোনো পরিকল্পনা আছে। এক, দুই হচ্ছে মার্কিন এবং একটা বিজনেস কাউন্সিল যেটা আসার কথা সার্জিও গোর বলে এসেছিলেন তারেক রহমানকে, সেই দলটিও সম্ভবত কাল পৌঁছাচ্ছে। ফলে বেশ আমেরিকার উপস্থিতিটা বাংলাদেশে খুবই প্রবল ভাবে চোখে পড়বে কাল থেকে। এবং তার সেই অবস্থায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে, যদিও দীনেশ ত্রিবেদী ব্যক্তিগতভাবে সার্জিও গৌড়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ফলে আগামী দিনে বেশ অনেক চমকপ্রদ ঘটনার জন্য বাংলাদেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আপনারা অনেক নতুন নতুন চটকদার খবরের সংবাদ পাবেন বলে মনে হচ্ছে। তারেক রহমান যদি দিল্লিতে না যান, তাহলে আমরা যে ইনক্লুসিভ পলিটিক্স কূটনৈতিক ভাবে শুনছি, দেশীয় ভাবে শুনছি, এগুলো কি সব ব্যস্ত যাবে? যদি না আসেন মানে তাহলে বুঝতে হবে তিনি ভয় পেয়েছেন, তিনি ভীত। তাছাড়া তিনি তো 17 বছরের ওপর বিদেশে ছিলেন, তিনি তো কূটনীতি করেননি কোনোদিন, রাজনীতি সরাসরি দেশে রাজনীতি করেননি, বিদেশ থেকে রাজনীতি পরিচালনা করেছেন, তাই না? তাহলে আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে তিনি যদি না আসে তাহলে প্রথমত তিনি ব্রিক্স চেয়ারকে অপমান করবেন, দ্বিতীয়ত ফলে ভবিষ্যতে ব্রিক্স এর আমন্ত্রণ আর পাবেন কিনা সন্দেহ থাকবে, তৃতীয়ত তিনি ব্রিক্স এর অন্য রাষ্ট্রগুলোর প্রতিও অসম্মানজনক ব্যবহার করবেন। তিনি যদি একদম এই একটা শেখ হাসিনা এটাকে কেন্দ্র করে যদি সমস্ত সিদ্ধান্ত নেন, তাহলে শেখ হাসিনা তো অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত আছেনই ভারতে, না? মানে কবে যাবেন দিন ঠিক হয়নি, কিন্তু বলেছেন বিজয়ের মাসে যাও। এখন বিজয়ের মাসে যাওয়ার আগে পর্যন্ত তিনি আছেন, তো ফলে এর মধ্যে শেখ হাসিনা আরো অনেক কিছু এখান থেকে আরো ভাষণ দেওয়া আমি শুনেছি, আপনি দেখেছেন কিনা জানি না, আজকে ওয়াল স্ট্রিট জার্নালেও শেখ হাসিনার বক্তব্য ছাপা হয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্টে ছাপা হয়েছে, সিঙ্গাপুরে ছাপা হচ্ছে, এবং এরপরে সম্ভবত ভারতের সংবাদ গণমাধ্যম গুলোতেও তার বক্তব্য ছাপা হতে চলেছে। ফলে এর মধ্যে তো আরো অনেকগুলো ঘটনা, তার প্রতিটি ক্ষেত্রে যদি শেখ হাসিনাকে ধরে বসে থাকেন তাহলে তো কোনোদিন এগোতে পারবেন না। এবার শেখ হাসিনার কারণে আবার এই কারণে যে শেখ হাসিনা নিয়ে পাছে আলোচনা হতে পারে জাতিসংঘের, ঠিক আমি শুনেছি জাতিসংঘে যাওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছে, সেটাও আবার পিছিয়ে না দেয়, সেখানে শেখ হাসিনা নিয়ে প্রশ্নের মুখে হতে হতো। এটা একটা মানে বিচিত্র পরিস্থিতি, এরকম তো হতে পারে না, কুপমণ্ডক হয়ে তো থাকা যায় না। আপনাকে তো দরজা খুলে সাহসের সঙ্গে আপনি তো ডিল করবেন সকলের সঙ্গে, যেটা আপনারা বলে থাকেন বাংলাদেশের মানুষ, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। তো চোখে চোখ রেখে কথা বলুন, আপনি তো পিঠ টান দিচ্ছেন, ভয় পালাচ্ছেন কেন? সাহস নেই চোখে চোখ রেখে কথা বলার? আসুন না এখানে এসে বলুন, আপনি সকলের সামনে, ব্রিক্সের সামনে ভারতকে দায়ী করুন, তবে তো বুঝবো আপনার সাহস। এটা এটা আপনার সঙ্গে একমত আমিও, শুরু থেকেই সরকারটা গঠন থেকেই শুরু থেকে আপনি খেয়াল করে দেখবেন, আপনি বাংলাদেশ নিয়ে যেহেতু দীর্ঘ পর্যবেক্ষণ আপনার আছে, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরও চেনেন। বিএনপির যেসব ডাকসাইটের নেতা, তারা কিন্তু সরকারের মূল লাইন লাইটে নেই, তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক কি শেখ হাসিনাকে কেন্দ্র করে শুরু হলো বা হয়ে উঠলো? রেগে যাওয়ার পর দিন বাড়তি ডিজেল চাইলেন বাংলাদেশ, ভারতের কাছে ডিজেল চাইলো। শেখ হাসিনার 5 অগাস্ট বক্তব্যের পরে খুব কড়া ভাষায়, কূটনৈতিক ভাষা বর্জিত ভাষায় বলা যায় একটা বিবৃতি দেওয়ার পরে ডিজেল চাইলো। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। দেখুন, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বাণিজ্য আছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে, সীমান্ত সমস্যা আছে, পানি সংক্রান্ত সমস্যা আছে, তার মধ্যে সম্প্রতি শেখ হাসিনা বিষয়টি একটি মাত্র বিষয় হয়েছে। এখন মানে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়। কেবলমাত্র শেখ হাসিনা ভারতে থাকাকালীন অবস্থায় কি আচরণ করছেন, তিনি তো কেবলমাত্র একটা সাংবাদিক বৈঠক করেছেন, তাতে তিনি গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটা পুনরুক্তি করেছেন যে তিনি ডিসেম্বরে যাবেন, তার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তার এই ঘোষণাটা নিয়ে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা কূটনৈতিক সুলভ নয় এবং এটা স্বাভাবিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কি একটিমাত্র বিষয় যে শেখ হাসিনা, আজকে দেখলাম বেশ কিছু মন্ত্রীও বলেছেন, মন্তব্য করেছেন, ভারত যদি শেখ হাসিনাকে এইভাবে প্রশ্রয় দিতে থাকে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভাবতে হবে। রীতিমতো হাস্যকর বিষয়। মানে আমি সেই জন্য প্রশ্নটা করেছিলাম, ভারত আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা কি বাংলাদেশের বর্তমান সরকার এটা কি শেখ হাসিনা কেন্দ্রিক করে তুলতে চাইছেন? শেখ হাসিনার ওঠা বসা, নড়া চড়া, ভাষণ দেওয়ার না দেওয়ার তার প্রতিক্রিয়া তার উপরে নির্ভর করবে দু দেশের সম্পর্ক। তার জন্য তো ভারত তো যে ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেটা তো বন্ধ হচ্ছে না, তাই না? ট্যুরিস্ট ভিসা কি নেবেন না, নাকি নেবেন? এবার প্রশ্ন এবার হলো, তারা সেই শেখ হাসিনা বক্তব্যের পরে সেই সময় তারা একটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে একটা প্রেস বিবৃতি তৈরি করলেন এবং এই প্রেস বিবৃতিটার যেটা ভাষা, যে কোনো কূটনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, মানে বাংলাদেশি, আমি ভারতের বলছি না, বাংলাদেশেরই কূটনীতিবিদদের জিজ্ঞেস করেন এটা কি কূটনৈতিক ভাষা? পররাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো রাজনৈতিক ভাষা ব্যবহার করেন। এটা রাজনৈতিক দলের একটা প্রেস রিলিজ হয়ে গেছে। সেখানে যে ধরনের শব্দ ব্যবহার করেছে, অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, সে শব্দটা কোনো কূটনীতির ভাষায় ব্যবহার করা হয় না। এখানে একটা জিনিস মনে হচ্ছে যে উপরে আমরা কড়া বিবৃতি দেখছি, রাগ হচ্ছে, ভারতকে একদম সেভাবে বিরোধিতা করছে, এটি কেন যেন মনে হচ্ছে যে নাটকীয়তা কিনা, তলে তলে কি যোগাযোগ হচ্ছে? এটি কি বাংলাদেশের বিশেষ কোন চরমপন্থী গোষ্ঠীকে দেখানোর জন্য, জামায়াত বা এনসিপি, যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নেই, ভারত বিরোধিতার মধ্যে আমরা আছি, এমন কিছু কি হচ্ছে? মাঝে মাঝে কিন্তু এমনটা মনে হচ্ছে। আপনি কি বলেন? না, আপনি প্রায় সঠিক দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আমি বলছি যে গোপনে কোনো আলাপ আলোচনা চলছে কি চলছে না, সত্যি কথা কেউ কোনো নিশ্চিত করেনি। আমি খোঁজ নিচ্ছিলাম কিন্তু আসলে কি, মানে এই যে ওপরে ওপরে যে ক্রোধ, উষ্মা, ক্ষোভ দেখানো, এটি নাটক কিনা, আসলে হয়তো কোনো একটা আছে। কিন্তু এটা এই কারণেই হয়তো বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, তাতে সেখানে তারেক রহমান সরকারকেও নির্ভর করতে হচ্ছে, বা তাদের যে জামায়াত এবং সেই ধরনের যে উগ্রপন্থী শক্তি, তাদেরও কিছু অনেকটা চাপে তারা রয়েছে। এবং তারা যে পূর্বের শেখ হাসিনা সরকারের থেকে পৃথক, ভিন্ন এই আচরণ করবেন, সেটা তাদের বারবার প্রমাণ দিতে হচ্ছে। কিন্তু এটাই বলছি, এটা কিন্তু মানে খুবই, আমি বলবো যে জাঁতাকলে পড়ে গেছে। কারণ এটাতে ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক মানে তার যে পথ, সেই পথে কিন্তু বহু প্রতিবন্ধকতা তৈরি হবে। তিনি কিন্তু আদতে ক্ষতি করবেন বাংলাদেশের জনতার, ভারতের কোনো ক্ষতি হওয়ার কিছু নেই। আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ হবার কথা। ব্রিক্স সম্মেলনে যাবার একটা অগ্রগতি হিসেবে কি আমরা দেখতে পারি? কি বিষয় প্রথম সাক্ষাৎ হবে আগামীকালকে, সেটি আমরা জানতে পারছি। দেখুন, এই ব্যাপারে আগাম মন্তব্য করা মুশকিল, সম্ভাবনা ঠিক নয়, কোনো স্পেকুলেশন আমি করতে চাই না। কিন্তু যেহেতু দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হিসেবে প্রথম নিযুক্ত হলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তারপরে জ্বালানি মন্ত্রী, তাদের সঙ্গে কথা বলেছেন, এরপরে অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন। ফলে স্বাভাবিকভাবে তার উপস্থিতি, তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাটা তার একটা কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা আমি বলবো যে তিনিই চেয়েছেন, এরকম নয়। কেউ কেউ প্রচার করছেন গণমাধ্যমে, দেখলাম তারেক রহমান তাকে দেখা করতে চেয়েছেন। এটা হয় না, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্বাভাবিক হাই কমিশনার করতে চাই, সেটার সুযোগ তিনি পেয়েছেন। ফলে এখানে দ্বিপাক্ষিক যাবতীয় বিষয়ের মধ্যে কিভাবে সম্পর্ক আগে নিয়ে যাওয়া যায়, গঙ্গা পানি চুক্তির আগামী দিনের বৈঠক কত দ্রুত করা যায়, এবং সেটা সব থেকে বড়, আরেকটা বড় বিষয় আছে, যে বিষয় সেটা কিন্তু পিপল টু পিপল সম্পর্কের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করা।
কিন্তু সে ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্ত হলো তারেক রহমানকে ভারতে একবার এলেই সমস্ত যাবতীয় বিষয় সমস্তগুলো স্থির হয়ে যাবে। সেটা কালকে দীনেশ ত্রিবেদীর বৈঠকে সব স্থির হয়ে যাবে এমন নয়, কিন্তু এই ইঙ্গিতটা পাওয়া যাবে যে তারেক রহমান আসছেন কি আসছেন না। দ্বিতীয়ত আমি এটাও জানি যে, যেটা বললাম, আগামী বছরের যে ব্রিক্সের সম্মেলন, এই বিমস্টেকের সম্মেলন, তার আগে ভারতের পররাষ্ট্র সচিব বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে তিনি সফর শুরু করেছেন এবং তিনিও কিন্তু তারেক রহমান বাংলাদেশে যেতে পারেন খুবই শীঘ্রই। এবং যদি তারেক রহমানের সফর বাংলাদেশ ভারতে চূড়ান্ত হয়, তাহলে নিশ্চিতভাবে বিক্রম মিস্ত্রি যাবেন এবং তাকে ব্রিক্সের আনুষঙ্গিক যাবতীয় বিষয় তাকে অবহিত করবেন। ফলে এখনো আমি বলছি যে, ইংরেজিতে বলা ভালো যে কিপিং মাই ফিঙ্গার ক্রসড, মানে আমি এখনো পুরোপুরি খোলাখুলি বলতে পারছি না, কিন্তু এটা একটা, প্রথম কথা আমি বলবো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার দেখিয়েছেন তিনি, যে হাই কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছেন বৈঠকের জন্য। কালকের বৈঠক, সোমবারের বৈঠক দেখা যাক, আশা করি সবটা ভালোই হবে। আর তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, আমরা যেটি শুনতে পাচ্ছি যে ভেতরে ভেতর প্রস্তুতি চলছে, উপরে উপরে নাটক চলছে। ভারত বাংলাদেশ, ঢাকা দিল্লি, আমাদের বহু স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আছে। সেটি গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে, তিস্তা থেকে শুরু করে, খাদ্য বস্ত্রের সাথে রিলেটেড, বিদ্যুতের সাথে রিলেটেড বহু কিছুর সঙ্গে আমরা একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। তারেক রহমান এই ব্রিক্স সম্মেলনে যাবেন, শুধু ব্রিক্স নয়, এটি ঢাকা দিল্লির একটা সম্পর্কেরও সেতু বন্ধন তৈরি হতে পারে। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই সব সম্পর্কগুলা কি কন্টিনিউ হবে যদি তিনি ইগনোর করেন তারেক রহমান? আমি যে সম্পর্কগুলোর কথা বললাম, না, ইগনোর করলে তার তো কোনো লাভ কিছু আমি দেখছি না বাংলাদেশের জন্য। কি বাংলাদেশ তাতে কি পাবে? হ্যাঁ, তিনি হয়তো জামায়াত, এটা জয় হবে জামায়াতে, জয় হবে হিজবুত তাহরিরের, জয় হবে হামাসের, জয় হবে মৌলবাদীদের, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে যারা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, এটাতে তাদের পরাজয় করবে। তাদের পরাজয়ের এই উৎসবের কি পৌরোহিত্য করবেন তারেক রহমান? এটা তো আমার প্রশ্ন। আমি মনে করি যে তাকে আরো বেশি উদার এবং স্বাভাবিক বাস্তববোধ সম্পন্ন নেতা হতে হবে। তাকে যারা, আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তাকে একটা ধরে বেঁধে রাখা হয়েছে। তিনি প্রায়, শুনুন, আমি এখনো পর্যন্ত একটাও তারেক রহমানের মুখ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোনো বক্তব্য শুনিনি। তিনি ঘরোয়া রাজনীতির বিষয়ে অনেক কথা বলেছেন, সেগুলো প্রশাসনিক কথা বলেছেন, যে প্রশাসন থেকে মানুষের কি উপকার দিতে পারেন সেই বিষয়ে অনেক কথা বলেছেন, কল্যাণকামী অনেক প্রকল্পের কথা বলেছেন। কিন্তু একটা দেশের দৃষ্টি কি, দৃষ্টিভঙ্গি কি, যেটাকে বলা হয় বিশ্ব চেতনা বা ওয়ার্ল্ড আউটলুক, সেটা কি, সেটা সম্পর্কে কিন্তু এখনো কোনো মন্তব্য শুনি। ফলে আমার কাছে এটাই মনে হচ্ছে যে তারেক রহমান এই দায়িত্বটা অন্যদের উপর, যাদের উপর ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু কার্যত বাংলাদেশের ক্ষতি করে ফেলছে। এটা তার বোঝা উচিত। অথবা তাকে ব্যর্থ প্রধানমন্ত্রী প্রমাণ করার চেষ্টা করছেন কেউ কেউ।